আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে তোমরা কমপ্লিটিং সেন্টেন্সের ৪ নাম্বার নিয়ম দেখতে পারবে। দেখো এই জায়গায় লেখা আছে রুল 4 মানে নিয়ম ৪। এখানে ৪ নাম্বার নিয়মটা হচ্ছে আমাদের দেখো এই জায়গায় সো দ্যাট মানে যাতে, সো ডট ডট দ্যাট মানে এতই ডট ডট যে। এরপরে সবসময় ক্যান অথবা কুড এসে বাক্যটিকে অর্থপূর্ণ করতে সাহায্য করে। অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে আমাদের এই নিয়মটা হচ্ছে বাক্যের মধ্যে দেখবে সো দ্যাট থাকবে অথবা সো ডট ডট দ্যাট থাকবে। অর্থাৎ সো দ্যাট অর্থ কি যাতে, আর সো ডট ডট দ্যাট অর্থ কি এতই ডট ডট যে। এখন যদি এই দুইটা থাকে তাহলে তোমার বুঝতে হবে এই জায়গায় ক্যান অথবা কুড আসবে, এসে বাক্যটাকে অর্থপূর্ণ করতে সাহায্য করবে। এখন তুমি তো বুঝছো সো দ্যাট অথবা সো ডট ডট দ্যাট থাকলে তোমার ক্যান অথবা কুড হবে। এখন কখন ক্যান আর কখন কুড? দেখো এই জায়গায় এটাও লেখা আছে যে প্রেজেন্ট টেন্স থাকলে ক্যান হয় এবং পাস্ট টেন্স থাকলে কুড হয়। এক্সাম্পল দিয়ে রাখছি সহজে বুঝবা। দেখো আমাদের প্রথম এক্সাম্পল হচ্ছে হি ওয়েন্ট টু দা হসপিটাল সো দ্যাট হি কুড সি হিজ আঙ্কেল। একটু ভালো করে বুঝো। প্রথমত হি অর্থ সে, ওয়েন্ট মানে গিয়েছিল, টু মানে একটা প্রিপোজিশন তে, দা হসপিটাল মানে হাসপাতালে, সো দ্যাট। এখন সো দ্যাট এটা কি আমাদের সো ডট ডট দ্যাট নাকি সো দ্যাট মানে এইটা আসছে সরাসরি? এই সো দ্যাট মানে কি যাতে, যাতে। তাহলে হি ওয়েন্ট টু দ্য হসপিটাল সো দ্যাট সে হাসপাতালে গিয়েছিল যাতে হি কুড সি হিজ আঙ্কেল। হি মানে সে, কুড সি মানে দেখতে পারে, হিজ মানে তার, আঙ্কেল আঙ্কেল অর্থ ধরে জায়গায় চাচা মামা খালু এরকম বোঝায়। ধরো আমরা এই জায়গায় আঙ্কেল মানে মামাই ধরে নিলাম। হি কুড সি সে দেখতে পারবে হিজ আঙ্কেল তার মামাকে। এখন এই জায়গায় প্রথমত আমাদের দেখো সো দ্যাট। এখন আমরা জানি সো দ্যাট এর পরে আমাদের ক্যান বসে অথবা কুড বসে। এখন আমরা জানি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান আর পাস্ট টেন্স হলে কুড। এখন আমরা এটা বুঝছি, এই জায়গায় দেখো ভার্ব দেখে আমরা বুঝছি এটা পাস্ট টেন্স, কারণ এই জায়গায় হচ্ছে ওয়েন্ট। দেখো আমাদের কিন্তু এই যে গো, এই গো অর্থ কিন্তু যাওয়া, এই গো অর্থ কিন্তু যাওয়া, ঠিক আছে? এই গো অর্থ কিন্তু যাওয়া, এটা হচ্ছে ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আর এই ওয়েন্ট মানে গিয়েছিল মানে এটা পাস্ট টেন্স। মানে আমরা আমাদের যদি এই জায়গায় গো থাকতো আমরা বুঝতাম এটা প্রেজেন্ট টেন্স, কিন্তু আমাদের এই জায়গায় আছে ওয়েন্ট মানে আমরা বুঝছি এটা পাস্ট টেন্স, এই জন্য আমাদের কুড বসা হয়েছে, ঠিক আছে? তাহলে প্রথমত কুড। এখন তোমরা বলতে পারো কুডের আগে কেন হি সাবজেক্ট হয়েছে, এটা তোমার বুঝতে হবে। কারণ আমরা বলছিলাম যে ক্যান অথবা কুড বসবে, শুধু এতটুকুই না, ক্যান অথবা কুড এসে বাক্যটাকে অর্থপূর্ণ করতে সাহায্য করবে। কিন্তু এটার আগে তো একটা সাবজেক্ট বসতে হবে, কারণ এই জায়গায় এটা অর্থ হচ্ছে হি ওয়েন্ট টু দ্য হসপিটাল সো দ্যাট সে হাসপাতালে গিয়েছিল যাতে সে তার মামাকে দেখতে পারে, বা সে তার মামার সেবা করতে পারে, বা ধরো যে কোনো কাজ, সে এই কাজটা করতে পারে সে ওই কাজটা করতে পারে। আমাদের কিন্তু প্রথমে মানে একটা বাক্য হচ্ছে প্রথমে সাবজেক্ট আনতে হবে। এই সাবজেক্ট কি সে, সে হাসপাতালে গিয়েছিল যাতে সে এই কাজটা করতে পারে, যে কোনো কাজ। তাহলে ধরো এই জায়গায় আমরা সাবজেক্ট হিসাবে সে মানে হি, তারপরে আমাদের এটা পাস্ট টেন্স এই জন্য আমরা কুড ব্যবহার করছি। যদি প্রেজেন্ট টেন্স হতো তাহলে আমরা ক্যান নিতাম। তাহলে হি কুড। এখন আমরা এই জায়গায় দিয়েছি যে কি সি মানে দেখবে, হিজ মানে তার, আঙ্কেল মানে মামাকে বা চাচাকে, যাই হোক। তাহলে হি কুড প্রথমত সাবজেক্ট আমার বুঝতে হবে অর্থ অনুযায়ী যে সাবজেক্ট হবে, আর কুড আসছে পাস্ট টেন্স দেখে, আর সি হিজ আঙ্কেল এতটুকু আসছে বাক্যটাকে সম্পূর্ণ করার জন্য। তাহলে হি ওয়েন্ট টু দ্য হসপিটাল সো দ্যাট হি কুড সি হিজ আঙ্কেল সে হাসপাতালে গিয়েছিল যাতে সে তার চাচা বা মামাকে দেখতে পারে। তারপর আমাদের 2 নাম্বার এক্সাম্পল দেখো। The poem is so difficult that I cannot understand it. তাহলে আমি ভেঙে ভেঙে বলি। The poem মানে কবিতাটি, is মানে হয়, so difficult মানে খুবই কঠিন, that যে, আর আমি cannot মানে পারি না, understand বুঝতে, it মানে এটি। তাহলে একসাথে the poem is so difficult that I cannot understand it. এই কবিতাটি এতই কঠিন যে আমি এটি বুঝতে পারি না। এটা যতটুকু বাংলা অর্থ। এখন কিভাবে কি হয়েছে এটা বুঝো প্রথমত। এখন এই জায়গায় আমাদের এই নিয়মটা আসছে কোনটা, এটা কিন্তু সো দ্যাট এটা আসে নাই, এটা আমাদের আসছে সো ডট ডট দ্যাট মানে এতই ডট ডট যে, এই নিয়মটা আসছে। সো এই ডট ডটের মধ্যে হচ্ছে ডিফিকাল্ট, তারপর হচ্ছে দ্যাট। এখন এই জায়গায় তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে হচ্ছে কি দেখো, এই জায়গায় তোমার কি শূন্যস্থান থাকতে পারে বা এই জায়গায় শূন্যস্থান থাকতে পারে। সাধারণত আমাদের পরে শূন্যস্থান থাকে, বুঝছো, পরে। আবার মাঝে মাঝে তারা
মাঝে শূন্যস্থান রাখতে পারে। এখন তোমার প্রথমত ধরো এই জায়গায় এতটুকু লেখা আছে, এই যে এতটুকু, ধরো এতটুকু লেখা আছে, ঠিক আছে? দেখো দ্য পোয়েম ইজ সো, ধরো এই জায়গায় কিছু লেখা নেই, দ্যাট আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট। এখন এটা কিন্তু এই নিয়মটা হবে, তাহলে ধরো এতটুকু লেখা নাই, তোমাদের পরীক্ষার মধ্যে ধরো এটা আসছে যে সো ডট ডট দ্যাট, তাহলে এটা তোমার কি হবে? এখন তোমার এই ডিফিকাল্ট ধরো জায়গায় লেখা নেই। এখন কবিতাটি হয় এতই ডট ডট যে আমি এটি বুঝতে পারি না। তাহলে একটা কবিতা আমরা কখন বুঝতে পারি না? যখন কবিতাটা কঠিন হয়। এই জন্য তোমার ওই ক্ষেত্রে এই জায়গায় ডিফিকাল্ট লিখতে হবে, ঠিক আছে? এরকম খুব কম কম ক্ষেত্রেই হয়, ঠিক আছে? এটা হচ্ছে একভাবে। আর ধরো এই জায়গায় ডিফিকাল্ট লেখা আছে, ধরো এই জায়গায় ডিফিকাল্ট লেখা আছে, এখন ধরো তোমার এতটুকু পরীক্ষা লিখতে হবে, এই যে এটা, এইভাবে পরীক্ষায় থাকে বেশিরভাগ সময়। এখন ধরো তোমার এতটুকু লিখতে হবে, এখন তুমি কি করবা দেখো, দ্য পোয়েম ইজ সো ডিফিকাল্ট দ্যাট, কবিতাটি এতই কঠিন যে, এখন কিন্তু দেখো এই জায়গায় ডট ডটের মধ্যে তারা ধরে এই উত্তরটা দিয়ে দিছে যে সো মানে যে সো, এই ডট ডটের মধ্যে হচ্ছে ডিফিকাল্ট, আর দ্যাট এর মধ্যে হচ্ছে দ্যাট। এখন তোমার পরের টুকু পূরণ করতে হবে। আগের ক্ষেত্রে কি আমাদের মাঝে পূরণ করেছিলাম, আর এখন কি শেষেরটা পূরণ করতে হবে। তাহলে এতটুকু যদি দেওয়া থাকে, তাহলে কবিতাটি হয় এতই কঠিন যে, তাহলে একটা কবিতা যদি কঠিন হয়, তাহলে আমরা কি করতে পারি? এই কবিতাটা বুঝতে পারি না, বা আমরা এই কবিতাটা মাঝে মাঝে পড়তেও পারি না, এরকম হতে পারে। বেশিরভাগ সময় আমরা বুঝতেই পারি না, পড়তে তো পারি, যদি বাংলা কবিতা আমরা তো বুঝতে পারি, বুঝতে না পারলে পড়তে তো পারি, রিডিং তো করতে পারি। এই জন্য আমরা এই জায়গায় দিতে পারি যে আই ক্যান নট রিডিং, রিড ইট, রিড মানে পড়া, যে এটা রিড, এটা দিতে পারো, কিন্তু এই রিড এর চেয়ে আন্ডারস্ট্যান্ড বেশি ভালো। কারণ হচ্ছে কি, রিড অর্থ পড়া। এখন একটা কবিতা যদি কঠিন হয়, আমরা কি বাংলা রিডিং পড়তে পারি না? পড়তেই তো পারি। এই জন্য এই জায়গায় রিড এর চেয়ে ভালো হয় আন্ডারস্ট্যান্ড, মানে বুঝতে পারা। যদি একটা কবিতা কঠিন হয়, তাহলে আমরা কিন্তু এটা বুঝতে পারি না। তাহলে এতটুকু আমাদের দেওয়া আছে ধরো পরীক্ষার মধ্যে, যে দ্য পোয়েম ইজ সো ডিফিকাল্ট দ্যাট, কবিতাটা এতই কঠিন যে, এখন আমি বলছি প্রথমত একটা সাবজেক্ট আনতে হবে, এটা বুঝতে হবে। এখন আই, কবিতাটা এতই কঠিন যে আমি বুঝতে পারি না, বা এই জায়গায় তুমি হিও দিতে পারো, কবিতাটা এতই কঠিন যে সে বুঝতে পারে না, বা কবিতাটা এতই কঠিন যে তারা বুঝতে পারে না, ঠিক আছে? এইভাবে অর্থ বুঝে তোমার বুঝতে হবে। যদি তুমি আমি দাও, তাহলে আই হবে। যদি তুমি সে দাও, তাহলে এই জায়গায় হি হবে বা সি হবে। যদি তুমি তারা দাও, তাহলে এই জায়গায় দে হবে, ঠিক আছে? কবিতাটি এতই কঠিন যে আমি বুঝতে পারি না, আই। কবিতাটি এতই কঠিন যে তারা বুঝতে পারে না, এই জায়গায় সাবজেক্ট হবে দে। কবিতাটি এতই কঠিন যে সে বুঝতে পারে না, তাহলে তোমার কি হবে এই জায়গায়? সি অথবা হি, ঠিক আছে? তাহলে অর্থাৎ সো, দ্যাট অথবা সো, ডট ডট দ্যাটের উপর একটা সাবজেক্ট আসবে। তাহলে আমি এই যে লিখেছি যে আই মানে আমি। এখন তোমার এই জায়গায় দেখো, এখন এই জায়গায় ক্যান হবে না কুড হবে, এটা আমরা বুঝি। এখন দেখো, দা পোয়েম ইজ, এজ এ ইজ, আমাদের এম ইজ আর এই তিনটা কিন্তু প্রেজেন্ট টেন্সের একটা অক্সিলারি ভার্ব, ঠিক আছে? তাহলে আমরা ইজ দেখে বুঝছি যে এটা আমাদের প্রেজেন্ট টেন্স, তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝছি অবশ্যই এটা ক্যান হবে, এই যে ক্যান। এখন এই জায়গায় নট কেন হয়েছে? আমাদের নট কিন্তু বাক্যকে, মানে বাক্যকে অর্থপূর্ণ করার জন্য ব্যবহার করা হয়েছে। এখন যদি আমরা নট না দিই, তাহলে কি হয় দেখো, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। এখন আই মানে আমি, ক্যান মানে পারা, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে, বোঝা, আর ইট মানে এটি। এখন যদি আমি এই জায়গায় নটটা না দিই, তাহলে কিন্তু অর্থের সাথে মিল নেই। যে দ্য পোয়েম ইজ সো ডিফিকাল্ট দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইট, মানে কবিতা যদি কঠিন হয়, তাহলে কি আমি বুঝতে পারি? কবিতাটি এতই কঠিন যে আমি এটি বুঝতে পারি। এটা মিলছে? দ্য পোয়েম ইজ সো ডিফিকাল্ট দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইট, কবিতাটি এতই কঠিন যে আমি এটি বুঝতে পারি। এটা কি মিলছে? কবিতা যদি কঠিন হয়, তাহলে আমরা কি বুঝতে পারবো? বুঝতে পারবো না। এই জন্য ক্যান মানে পারা, আর ক্যান নট মানে না পারা, এই জন্য নট আসছে। আর এই জায়গায় আমি তো বললামই, তুমি রিড আনতে পারো, আন্ডারস্ট্যান্ড আনতে পারো, কিন্তু আন্ডারস্ট্যান্ড আনলে বোঝা মানে অনেক সুন্দর হয়। কারণ একটা কবিতা যদি কঠিন হয়ও, তাহলে আমরা পড়তে পারি, বাংলা রিডিং তো আমরা পড়তেই পারি, কিন্তু আমরা কিন্তু মাঝে মাঝে বুঝতে পারি না, এই জন্য আন্ডারস্ট্যান্ড দিলে ভালো হয়। আই ক্যান নট রিড ইট, আমি এটি পড়তে পারি না, বা আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট, আমি এটি বুঝতে পারি না, ঠিক আছে? এখন দেখো লাস্ট এক্সাম্পল, শি ইজ সো ইন্টেলিজেন্ট, অথবা এই যে আরেকটা শব্দ লিখে রাখছি, মেরিটোরিয়াস, দ্যাট শি ক্যান সলভ এনি প্রবলেম। এখন দেখো, শি অর্থ সে, ইজ মানে হয়, সো ইন্টেলিজেন্ট মানে খুবই বুদ্ধি। এখন ইন্টেলিজেন্ট মানে কিন্তু বুদ্ধিমান বা বুদ্ধিমতী। এখন এই জায়গায় কিন্তু সি অর্থ সে, হি অর্থ সে। এখন সি মানে কিন্তু মেয়েদের ক্ষেত্রে সে,
আর হি কিন্তু ছেলেদের ক্ষেত্রে সে। এখন এই ইন্টেলিজেন্ট অর্থ কিন্তু বুদ্ধিমান অথবা বুদ্ধিমতী। এখন তোমরা এটা বাংলা ব্যাকরণের মধ্যে দেখবা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয় বুদ্ধিমান আর মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয় বুদ্ধিমতী। তাহলে এই জায়গায় যেহেতু সি অর্থ সে মহিলা, এই জন্য এই জায়গায় ইন্টেলিজেন্ট অর্থ হবে কি বুদ্ধিমতী। যদি এই জায়গায় হি হইতো তাহলে ইন্টেলিজেন্ট অর্থ হইতো বুদ্ধিমান, ঠিক আছে। তাহলে এই জায়গায় যেহেতু মেয়ে তাহলে এটা হবে বুদ্ধিমতী। তাহলে শি ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট, সে হয় এতই বুদ্ধিমতী যে, অথবা এই মেরিটোরিয়াস, এই মেরিটোরিয়াস অর্থ হচ্ছে গুণী বা মেধাবী। তাহলে সে ইজ সো মেরিটোরিয়াস দ্যাট, সে হয় এতই গুণী বা এতই মেধাবী যে, সি মানে সে, ক্যান মানে পারে, সোলভ মানে সমাধান করতে, এনি মানে যে কোনো, প্রবলেম মানে কি সমস্যা। তাহলে এখন তোমার এই জায়গায় আমি ধরো এই জায়গায় এতটুকু দেওয়া আছে প্রশ্নের মধ্যে, আগেরটার মতোই, আগেরটার মধ্যে আমাদের আগের এক্সাম্পলের মতোই ধরো আমাদের এতটুকু পরীক্ষার মধ্যে দেওয়া আছে, এখন এতটুকু দেওয়া নেই, এটা হচ্ছে শূন্যস্থান, ধরো এটা হচ্ছে শূন্যস্থান। এখন আমরা এটা কিভাবে পূরণ করবো দেখো, সি ইজ সো, এতটুকু দেওয়া নেই, এটা কিন্তু এই যে এটা সো ডট ডট দ্যাট, এই যে সো মানে এতই, এই জায়গায় কি হবে আমরা জানি না, ডট ডট, তারপরে দ্যাট মানে যে। তাহলে এখন তুমি এটা বুঝবা যে কি হবে, বাংলা অর্থ পারলে বুঝবা যে সি ইজ সো ডট ডট দ্যাট মানে সে হয় এতই ডট ডট যে। এখন এতটুকু যদি দেওয়া থাকে তুমি এটা দেখেই বুঝবা যে শি ক্যান সলভ এনি প্রবলেম, শি মানে সে, ক্যান পারে, সলভ সমাধান করতে, এনি যে কোনো প্রবলেম সমস্যা। তাহলে শি ক্যান সলভ এনি প্রবলেম, সে সমাধান করতে পারে যে কোনো সমস্যা। তাহলে সে হয় এতই যে সে যে কোনো সমস্যার সমাধান করতে পারে। তাহলে একটা মেয়ে বা একটা মানুষ কখন যে কোনো সমস্যার সমাধান করতে পারে, যখন সে খুব মেধাবী হয় বা সে খুব বুদ্ধিমতী হয়। তাহলে এই জন্য এই জায়গায় তোমার বুঝতে হবে যে যদি তুমি বুদ্ধিমতী বসাও তাহলে বুদ্ধিমতীর ইংরেজি হচ্ছে ইন্টেলিজেন্ট। আর তুমি যদি বলো না যে কোনো সমস্যার সমাধান করা যায় মেধাবী হলে বা গুণী হলে, তাহলে মেধাবী বা গুণীর যদি অর্থ বোঝাও তাহলে তুমি এই জায়গায় মেরিটোরিয়াস লিখতে পারো। ঠিক আছে, তোমার একটা অংশ পড়লেই তুমি বুঝতে পারবা শূন্যস্থানে কি হবে। ঠিক আছে, তুমি এতটুকু পড়ে তুমি এই জায়গায় বুঝতে পারবা যে জায়গায় কি হবে, যে সে যে কোনো সমস্যার সমাধান করতে পারে। শি ক্যান সলভ এনি প্রবলেম, সে যে কোনো সমস্যার সমাধান কখন করতে পারবে, যখন সে কি বুদ্ধিমতী হবে বা গুণী বা মেধাবী হবে। তুমি যদি বুদ্ধিমতী ধরো তাহলে ইন্টেলিজেন্ট লিখবা, আর তুমি যদি মেধাবী ধরো বা গুণী ধরো তাহলে তুমি মেরিটোরিয়াস লিখবা। ঠিক আছে, এখন আগেরটার মতোই ধরো এখন এতটুকু পরীক্ষায় দেওয়া নেই, ধরো এইটা দেওয়া আছে। ঠিক আছে, এখন আমরা দেখেছিলাম কি শেষের অংশ দেওয়া ছিল, আমরা মাঝের অংশ পূরণ করেছিলাম। আর এখন আমরা দেখবো যে মাঝের অংশ দেওয়া আছে মানে যে এই সো ডট ডট মানে মাঝের অংশটা এই জায়গায় দেওয়া আছে, এখন আমাদের শেষের অংশটা পূরণ করতে হবে। এখন এইটা তুমি শেষের অংশ কিভাবে পূরণ করবা, এটা তুমি মাঝের অংশ পড়ে বুঝবা। ঠিক আছে, তখন আগের ক্ষেত্রে আমাদের শেষের অংশ পড়ে আমরা বুঝছি যে মাঝের অংশে কি হবে, আর এখন আমরা মাঝের অংশ পড়ে বুঝবো যে শেষের অংশ কি হবে, মানে একটা অংশ পড়ে আরেকটা অংশ আমরা বুঝবো যে কি হবে। দেখো এতটুকু ধরো লেখা নেই, এতটুকু ধরো নেই, পরীক্ষার মধ্যে এতটুকু দেওয়া আছে, এখন তুমি বুঝবা এতটুকু মানে এই অংশটা পড়ে তুমি বুঝবা যে এই অংশে কি হবে। দেখো প্রথমত শি ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট, সে হয় এতই বুদ্ধিমতী যে, বা শি ইজ সো মেরিটোরিয়াস দ্যাট, সে হয় এতই গুণী বা মেধাবী যে। এখন একটা মানুষ যদি বুদ্ধিমতী বা জ্ঞানী বা মেধাবী হয় তাহলে সে কি করতে পারে, যে কোনো সমস্যার সমাধান করতে পারবে। তাহলে শি ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট অথবা শি ইজ সো মেরিটোরিয়াস দ্যাট, সে হয় খুবই বুদ্ধিমতী যে, অথবা সে হয় খুবই মেধাবী বা গুণী যে। তাহলে একটা মানুষ যখন মেধাবী বা গুণী বা বুদ্ধিমতী হয় তখন তো সে যে কোনো সমস্যার সমাধান করতেই পারে। এখন তোমার প্রথমত সাবজেক্ট আনসার শি, এখন তোমার এই জায়গায় দেখো ইজ, এই মানে প্রেজেন্ট টেন্স, এই জন্য তুমি এই জায়গায় ক্যান ব্যবহার করছো প্রেজেন্ট টেন্স দেখে, যদি পাস্ট টেন্স হতো কুড ব্যবহার করতে, তাহলে ক্যান, তারপরে একটা ভার্ব আনছো কি সোল এনি প্রবলেম, এখন সোল এনি প্রবলেম এতটুকু তুমি আনছো বাক্যটা সম্পূর্ণ করার জন্য। ঠিক আছে, তাহলে শি ইজ সো ইন্টেলিজেন্ট অথবা শি ইজ সো মেরিটোরিয়াস দ্যাট শি ক্যান সলভ এনি প্রবলেম, সে এতই বুদ্ধিমতী বা এতই মেধাবী ছিল যে সে যে কোনো সমস্যার সমাধান করতে পারতো। এখন এই জায়গায় যদি এটা আমি যেটা বলছিলাম যে শি ইজ সো, যে এটা বি আর আই ডাবল এল ই, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটা যদি থাকতো যে শি ইজ সো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট দ্যাট, সে এতই ভালো ছাত্র ছিল যে, তুমি জায়গায় লিখতে পারতা শি ক্যান সলভ এনি, এই জায়গায় লিখতে পারতা এই প্রবলেম,
এই প্রবলেমের আগে লিখতে পারতাম ম্যাথমেটিক্যাল। এম এট এম এ টি এইচ এম এট ম্যাথ মে টি ম্যাথমেটিক্যাল এইটা লিখতে পারতো আগে। ঠিক আছে? এইটা যে she can solve any mathematical problem, সে গণিতের যে কোনো সমস্যার সমাধান করতে পারতো যদি এই জায়গায় ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমরা বসাই। ঠিক আছে?